কেউ অবশ্যই এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। চিঠির কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। ডাক বিভাগের কল্যাণে আজকাল হয়তো বেশিরভাগ চিঠি প্রাপকের কাছে পৌঁছায় না। এতে ক্ষতি যেমন হয়, লাভও তেমন হয়। কিংবা হয়তো এমন হয়েছে, ওই লোকটি অসংখ্য চিঠি পেয়েছে, পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর 3 লাইনের চিঠি তার পছন্দ হয়নি। সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সে সব চিঠিতে। 10 দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামে চমৎকার প্যাডের কাগজে লেখা চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো, মাখন রাঙা সে কাগজে লেখাগুলো মুক্তোর মতো ফুটে উঠেছে। এত সুন্দর হাতের লেখা মানুষের হয়? চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণী আসুক, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটা উপহার পাঠালাম, প্লিজ নিও। আহমেদ সাবেত। উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউম। নীলু ভেবে পেল না এই লোক কি সবাইকেই উপহার পাঠিয়েছে? যারাই চিঠি জবাব দিয়েছে তারাই পেয়েছে? কিন্তু তা কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বেশ লজ্জা হতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপার ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো? কিন্তু দিন 7 পর নীলু আবার একটি চিঠি লিখল। বেশ দীর্ঘ চিঠিটি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন, কিছুই তো জানি না। আপনার বিজ্ঞাপনটিও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন চিঠির জন্য অপেক্ষা করলো, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি নীলুর বেশ মন খারাপ হলো। আরেকটি চিঠি লেখার ইচ্ছা করতে লাগলো, কিন্তু তা কি হয়? একা একা সে শুধু চিঠি লিখবে? তার এত কিসের গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। হাত বাড়ালো অভ্যাস মতো। পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু, রানু। কোনো সারা শব্দ নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে। কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির আওয়াজ এলো। বসার ঘর অন্ধকার। রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে দিল। রানু বসার ঘরে ছোট টেবিলে চুপচাপ বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু। কি হয়েছে? তোমার কাপড় কই? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছিল। আনিস এসে রানুর হাত ধরল, হিম শীতল হাত। একটু যেন কেঁপে উঠল। এসো রানু, ঘুমোতে যাই। আমার ঘুমোতে ইচ্ছা করছে না, তুমি যাও। কাল আমার সাথে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু। আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ। এসো আমার সঙ্গে, কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করলো না, সঙ্গে সঙ্গে উঠে এলো। কাপড় পরলো এবং বিনা বাধাই এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। মিশির আলিটালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে। তবুও কেন জানি শব্দটা অন্যরকম লাগছে, যেন কেউ একজন হাঁটছে রান্নাঘরে। থপ থপ শব্দ হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে? কে? মনের ভুল নাকি? আনিস স্পষ্ট শুনল রান্নাঘর থেকে কেউ যেন একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। নাকি রানু বলেছে ঘুমের ঘোরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানলো। রানু বলল, হাতটা সরাও না, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু, তুমি কি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে কে, তখন তুমি কি বলেছ? আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম কিছু? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি। আমি জানতে চাইলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিসফিস করে বলল, আমিই তো রান্নাঘরে ছিলাম। আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে বসে পরপর 2টো সিগারেট শেষ করলো। বাথরুমে বাতি জ্বালিয়ে রেখে এলো। রান্নাঘরের বাতিও জ্বালিয়ে এলো। থাকুক, সারা রাত আজ বাতি জ্বলুক। রানু, কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চাইবে সব বলবে। রানু জবাব দিল না। মনে হয় সে ঘুমিয়ে পড়েছে।
শান্ত নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে চুরির টুনটুন শব্দ শুনছে, কাচের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকলো, কে কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ আসছে। বাড়িওয়ালাকে বলতে হবে কলটা ঠিক করে দিতে। একজন কাজের মানুষও রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে দিন রাত থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিশির সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিশির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি, আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাইছিলে? জি না, কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিশির সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়? যা স্বপ্নে দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে। পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিশির আলী ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কার্ড বের করলেন। হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের উপরে রাখবো, ডিজাইনগুলো নিচে থাকবে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে কোন কার্ডে কি আঁকা আছে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? চেষ্টা করো, পারতেও পারো। বলো দেখি এই কার্ডটিতে কি আঁকা আছে। কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না। এবার বলো তো এটিতে কি আছে? খুব ছোট ছোট সার্কেল। কটা বলতে পারবে? মনে হয় 3টে, 4টাও হতে পারে। মিশির সাহেব কার্ডগুলি ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিশির সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু, এবার তুমি বলো প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সব কিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। রানু চুপ করে রইল। তুমি নিশ্চয় চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিশির আলী বললেন, আনিস সাহেব, আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসুন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকাল এসেছে। রানু বলতে শুরু করলো। মিশির আলী শুনতে লাগলেন চোখ বন্ধ করে। একটি প্রশ্নও জিজ্ঞাসা করলেন না। মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে? তৃষ্ণা পেয়েছে। রানু মাথা নাড়ল। তিনি পানির জগ থেকে 1 গ্লাস পানি নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে।